রাম রাম বন্ধুরা, আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। দেখুন, আজকের ডেটটাকে মনে রাখবেন, আজকে হচ্ছে 27শে অক্টোবর। আর আজকের ডেটে একটি গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু হতে যাচ্ছে, সেটা হচ্ছে আজকের দিনেই শুরু হতে যাচ্ছে আনুষ্ঠানিকভাবে বা বলতে পারেন এসআইআর। সেই এসআইআরের প্রথম ধাপ আজকে কিন্তু আলোচনা হতে পারে। তো যেটুকু জানা যাচ্ছে, আজকে দিল্লির বিজ্ঞান ভবনে নির্বাচন কমিশন সভা করবেন বা প্রেস মিট করবেন, এবং সেখান থেকেই পশ্চিমবঙ্গ সহ আরও 10 থেকে 15টি রাজ্যে কিন্তু এই এসআইআর চালু হচ্ছে। আপনারা সকলে জানেন, সর্বপ্রথম এসআইআর চালু হয়েছিল বিহারে, এবং সেখানে যে ভোটার লিস্টে যে নাম বাদ গেছিল বা অবৈধ ভোটার যেগুলোকে বলা হয়, সেগুলো নিয়ে কিন্তু বিশাল একটা গণ্ডগোল সৃষ্টি হয়েছিল। কিন্তু ফাইনাল রেজাল্ট আস্তে আস্তে 65 লাখ বাতিল হয়েছিল, তারপরে ফাইনাল রেজাল্ট আস্তে আস্তে 45 লাখে এসে দাঁড়ায়। কিন্তু সত্যি কথা বলতে গেলে এই 45 লাখ নামের মধ্যে কেউ কিন্তু প্রমাণ করতে পারেনি যে একজনও বৈধ ভোটারের নাম বাদ গেছিল, কেউ কিন্তু প্রমাণ করতে পারেনি। তাই পুরো দেশে কিন্তু চালু হচ্ছে এসআইআর, এবং আজকে বিকেল 4টের সময় দিল্লির বিজ্ঞান ভবন থেকে আনুষ্ঠানিকভাবে সেটি প্রকাশিত হবে, ঘোষণা হবে যে পশ্চিমবঙ্গ সহ আরও 10 থেকে 15টি রাজ্যে চালু হচ্ছে এসআইআর। তো কোন কোন রাজ্যে চালু হবে আমি একটু ছোট্ট করে বলে দিই। দেখুন, আমাদের পশ্চিমবঙ্গে তো চালু হচ্ছেই, তার সঙ্গে তামিলনাড়ু, কেরল, আসাম এবং পুদুচেরি, এই সমস্ত রাজ্যেও কিন্তু এসআইআর লাগু হচ্ছে। আজকে বিকেলে 4টের সময় কিন্তু আপনারা জানতে পেরে যাবেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, আমাদের রাজ্যে যেভাবে রাজনীতি হচ্ছে বা পলিটিক্স হচ্ছে, সেটা এই সমস্ত রাজ্যে কিন্তু হচ্ছে না। সবথেকে বড় কথা হচ্ছে এটা, আমাদের রাজ্যে দেখুন কত রাজনীতি হচ্ছে। এসআইআর যাতে না হয় তার পিছনে ভাই পুরো একদম অত্যাগত্যি লেগে পড়েছে মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সবাই। কিন্তু যখনই বুঝতে পারে যে এসআইআর হবে না, আটকাতে পারবে না কার্যত, তাই কিছু বুদ্ধিজীবীদের নামানো শুরু করেছে। এবং বুদ্ধিজীবীরাও ভাই এমন বুদ্ধিজীবী, কি বলবো, আমার কিছু বলার নেই, আপনারা অবশ্যই কমেন্টে জানান। নাহলে দেখুন, অন্যান্য রাজ্যেও এসআইআর হচ্ছে, সেখানে কোনো প্রবলেম নেই, সেখানে কোনো প্রবলেম নেই। তামিলনাড়ু, কেরল, কোনো প্রবলেম নেই। এবং কিছু কিছু ইউটিউবার তো দেখছিলাম তামিলনাড়ুতে এসআইআর বন্ধ হয়ে যাচ্ছে, এরকম একটি খবর একটি প্রচারণা করেছে, আমি তাদের নাম নেব না, আছে। তো সেগুলো হচ্ছে ঢপবাজ ইউটিউবার, যারা মিথ্যে কথা বলেছে। কিন্তু এসআইআর সব দেশের সর্বত্রই হচ্ছে, কারণ অবৈধ লোকে ভরে গেছে, তাই তাদেরকে একটু বার করা উচিত। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে যেভাবে রাজনীতি হচ্ছে, সেটা ভাবার বিষয়। একজনের নাম বলছি, সে পুরোপুরি এই এসআইআর নিয়ে কেন্দ্রে ফেলেছে, কেন্দ্রে মনে হচ্ছে গড়াগড়ি দেবে, শুধু বাকি আছে মাটিতে লটালুটি দেওয়া। তার নাম হচ্ছে মানিক ফকির, নামটা আমি ঠিক বললাম, তার নাম হচ্ছে মানিক ফকির। তিনি হয়তো একজন লেখক, জানি না তিনি কী ধরনের লেখক, আমি জানি না তিনি লেখক। তিনি তো সবসময় দেখি ইউটিউবেই ভিডিও করতে ব্যস্ত, এর চ্যানেলে তার চ্যানেলে। এবং তিনি হচ্ছে বুদ্ধিজীবী, ওই সেকুলার কল্ড বুদ্ধিজীবী মানিক ফকির। তিনি কার্যত দেখুন কীরকম বুদ্ধিজীবী, তার ভিডিওটা দেখুন, আপনারা বুঝতে পেরে যাবেন যে তিনি কি বুদ্ধিজীবী, এবং তিনি কীভাবে পশ্চিমবঙ্গে এই সমস্ত লোকেরা, ভদ্র লোকেরা কীভাবে মানুষকে বিভ্রান্ত করছে এবং ভুল খবর ছড়াচ্ছে। দেখুন মানিক ফকিরের বক্তব্যটা দেখুন, তাহলে বুঝতে পেরে যাবেন আপনারা। দেখুন, বাংলায় এসব করতে দেব না। বাংলা এবং বাঙালি জাতিকে রক্ষা করার জন্য আমরা ছাল ছাড়িয়ে নন্দি দেবো। সমস্ত বাঙালি, শুধু উদ্বাস্তুদের নামতে হবে না, সালারা বেঈমান। বেশিরভাগ উদ্বাস্তু বাঙালিদের ধ্বংস করেছে বিজেপি করে। আমার বাংলার মা বোনেরা, ছেলেদের দরকার নেই, মা বোনরা ঝাঁটার বঁটি নিয়ে বেরোবে, বড়িয়ে এই নরেন্দ্র মোদী, অমিত শাহ নির্বাচন কমিশন, এই যে দালাল নির্বাচন কমিশন, তাদেরকে লাথি মারতে মারতে বাংলা থেকে বের করে দেবে। এসআইআরটা হচ্ছে সংবিধানের 326 নম্বর ধারা অনুসারে। 326 নম্বরে বলা হচ্ছে, নাগরিকদের যখন 18 বছর বয়স হবে তখন তারা ভোটাধিকার পাবে। নাগরিক কারা বলছে? 1948 সালের 19শে জুলাইয়ের আগে থেকে যারা বাস করছে, অথবা 1952 সালের পরে পাসপোর্ট ভিসা নিয়ে এসে যারা নাগরিকত্ব নিয়েছে। তাহলে ভারত ভাগ করার নাম করে বাংলা এবং আমাদের কাশ্মীর ভাগ হয়েছে, তাহলে বাংলা এফেক্ট কোথায় হবে? বাংলাকে ভাগ করার চেষ্টা করছে, এরকম কি? ভারতবর্ষটা ভাগ হয়েছে মানে বাংলা ভাগ হয়েছে, অন্য গুজরাট তো ভাগ হয়নি, উত্তরপ্রদেশ তো ভাগ হয়নি, তাহলে এফেক্টটা কোথায় হবে? বাংলা হবে। তাহলে বিহার তো পাশের রাজ্য, বিহার তো ভাগ হয়নি বাংলা ভাগের নাম করে বা স্বাধীনতার সময়, তাতে যদি 80 লক্ষ মানুষ বাদ যায় এবং তাতে
অবৈধ অনুপ্রবেশকারী কাঁটাতার বেরিয়ে আসা মানুষের সংখ্যা নাকি 315 জন। তাহলে বাকিগুলো ওখানকার প্রকৃত ভূমিপুত্র। তাহলে পশ্চিমবঙ্গে কত হতে পারে? পশ্চিমবঙ্গে 4 কোটি 5 কোটি হবে। এই 4-5 কোটি মানুষ, তার মধ্যে অর্ধেক মানুষ ওপার বাংলা থেকে আসা, আর এপার বাংলা যাদের মা বাবার, আমার মায়েরা বয়স্ক 90 বছর 100 বছর বয়স, সে তার বাবাকে প্রমাণ করতে পারবে না, কারণ ছোটবেলায় বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে তার স্বামীর নামটা ভোটার কার্ডে উঠেছে, বাবা প্রমাণ করতে পারবে না, বাবার জন্মস্থান এইসব যে দিতে হচ্ছে, এর ফলে এই পারেরও অসংখ্য মানুষ, 4-5 কোটি মানুষ বিপদে পড়বে। ফলে আমরা বাংলায় এসব করতে দেব না। বাংলা এবং বাঙালি জাতিকে রক্ষা করার জন্য আমরা ছাল ছাড়িয়ে নুন দিয়ে দেবো। সমস্ত বাঙালি, শুধু উদ্বাস্তুদের নামতে হবে না, সালারা বেঈমান। বেশিরভাগ উদ্বাস্তু বাঙালিদের ধ্বংস করেছে বিজেপি করে। আমার বাংলার মা বোনেরা, ছেলেদের দরকার নেই, ছেলেদের দরকার নেই, মা বোনরা ঝাঁটার বঁটি নিয়ে বেরোবে বড়িয়ে। এই নরেন্দ্র মোদী, অমিত শাহ নির্বাচন কমিশন, এই যে দালাল নির্বাচন কমিশন, তাদেরকে লাথি মারতে মারতে বাংলা থেকে বের করে দেবে। কারণ বাংলায় ইতিহাসগত কারণে, নৈতিকতার কারণে, মানবিকতার কারণে, আইনগত কারণে, আইন যাই হোক, মানবতা নৈতিকতার উপরে আইন হতে পারে। তো বন্ধুরা, আপনারা শুনতে পারলেন, ইনি কিন্তু আরও অনেক কিছু বলেছে, যেগুলো আমি পুরোটা দেখালাম না, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো ইনি হচ্ছে সেই মাকু সেকু বুদ্ধিজীবী মানিক ফকির। আমি জানি না ইনি লেখক কীভাবে হন, কারণ তিনি তো সবসময় ইউটিউবেই ব্যস্ত থাকেন। তো লেখেটা কখন, আর যে বইটা লেখেছে বইটা কারা পড়ে, এটা আবার বিশাল একটা মানে ভাবার বিষয়। কেন বলছি ভাবার বিষয়? ইনি হচ্ছে বুদ্ধিজীবী। ইনি যদি বুদ্ধিজীবী হয় তাহলে ভাগ্যিস, অশিক্ষিত মূর্খ গণ্ডক কারা, আমি সেটাই বুঝি, তাহলে আমরাই হব। এনার মুখের ভাষাটা দেখলেন, কার্যত দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং নির্বাচন কমিশনকে কীভাবে আক্রমণ করলেন। ইনি বললেন যে, এবং ইনি উদ্বাস্তু মানে যারা মতুয়া সম্প্রদায়, তাদেরকে ইনি অপমান করলেন। ইনিও সেই একই পটে হাঁটলেন, ইনি অপমান করলেন মতুয়া সম্প্রদায় লোকেদের, মানে উদ্বাস্তুদের, বলছে তারা বেঈমান। কারা নামবে রাস্তায়? কারা নামবে? ওই 34% লোক, তারাও আজ রাস্তায় নামবে না। আমি জানি ইনি কাদেরকে বলতে চাইলেন যে আমাদেরকে মহিলারা রাস্তায় নামবে। কোন মহিলারা রাস্তায় নামবে সবাই জানে। আমি এখানে আপনাদের বলে দিতে চাই, যারা ভারতের জনগণ, পশ্চিমবঙ্গের জনগণ, তারা কেউ কোনোদিন রাস্তায় নামবে না। যারা ওই কাঁটাতার টপকে এসছে তারাই রাস্তায় নামবে, এবং তাদের যাতে রাস্তায় না নামতে হয় তার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপনারা নিশ্চয়ই শুনেছিলেন কিছুদিন আগে একটি বিজেপির একজন এমপি, তিনি বলেছিলেন আপনারা যদি রাস্তায় নামেন তাহলে কিন্তু কেন্দ্রীয় বাহিনীও রাস্তায় নামবে এবং কেন্দ্রীয় বাহিনী গুলি চালাতে বাধ্য হবে। আর সত্যি করে তাই হবে। যদি এই যে এনাদের বক্তব্যর মতন রাস্তায় যদি লোক নামে তাহলে গুলি চলবে, কেন্দ্রীয় বাহিনী গুলি চালাতে বাধ্য হবে। এবং ইনি নিজে স্বীকার করলেন যে আইন মেনে যখন কাজ হচ্ছে তখন মানে আমি বুঝতে পারি না ইনি ঠিক এনাকে কেন বুদ্ধিজীবী বলা হয়। এই মানিক ফকিরকে, যিনি মাকু সেকু, যিনি ভবিষ্যতের ড্যাশ ড্যাশ, বুঝতেই পারছেন। তো এনাকে কেন বলানো হচ্ছে বা ইনি কেন বলছে আমি এখনো বুঝতে পারছি না। এবং লাস্টে তার কথাটা শুনলেন আপনারা, যে আইন যা হচ্ছে হোক, সব থেকে বড় কথা তো মানবিকতা। সত্যি কথাই তো মানবিকতা। তো এই ব্যক্তির নিশ্চয়ই অনেক সম্পত্তি আছে আমার যেটুকু মনে হয়। তো এত যদি মানবিকতা থাকে, যেমন আমি একজন পরিযায়ী শ্রমিক, মহারাষ্ট্রে কাজ করি, তো দয়া করে বলছি মানবিকতার খাতিরে আপনার সম্পত্তি, অর্ধেক সম্পত্তি আমার নামে লিখে দিন প্লিজ। আমি মহারাষ্ট্রে কাজ করছি, পরিযায়ী শ্রমিক, আমার তাহলে খুব ভালো হয়। লিখে দেবেন কি আপনি? মানবিকতার খাতিরে আপনার সম্পত্তি আমার নামে কি আপনি লিখে দেবেন? লিখে তো দেবেন না। তখন কেন দেবেন না? তাহলে আমাদের দেশ অবৈধ লোকের জন্য কেন খুলে দেবো আমরা? মানবিকতা তো সব জায়গায় দেখতে হবে না, কেন খুলে দেব? এইসব লোকেদের কে বুঝাবে? এবং ইনি যেভাবে ভুল ছড়াচ্ছে সেই ভুলটাও আমি প্রমাণ করে দিচ্ছি। ধরুন আপনার বাবার বয়স 60 বছর বা 70 বছর, আপনার মার বয়সও ধরুন ওই 55 বছর বা 50 বছর, তাহলে আপনার মা বাবার নাম 2002 সালের ভোটার লিস্টে থাকা উচিত বা থাকবে। তো 2002 সালে যাদের মা বাবার ভোটার নাম থাকবে লিস্টে, তাদের তো ভয়ের কোনো জায়গা নেই, তাদের ছেলেদেরও ভয়ের কোনো জায়গা নেই। কিন্তু হ্যাঁ, যদি আপনার বাবার মায়ের বয়স হয় 60 থেকে 70 বছর, আর যদি 2002 সালের ভোটার লিস্টে যদি নাম না থাকে, তখনই তো প্রশ্ন উঠবে যে কেন ভোটার লিস্টে নাম নেই। তাহলে কি তখনই তো সমস্ত কাগজপত্র দেখতে চাইছে? তার আগে 2002 সালের যে লিস্ট,
সেই লিস্টে যাদের নাম আছে তাদের কি কোনো কাগজপত্র লাগছে? সেইভাবে কিন্তু কোনো কাগজপত্র লাগছে না। তো আপনারাই বিচার করবেন এই মানিক ফকিরের মতন আরও কত লোক আছে যারা এরকম বক্তব্য রাখে। এবং ইনার মুখের ভাষাটা শুনলেন, ইনি হচ্ছে শেকু মাকু ভবিষ্যতের ড্যাশ। ইনার বুকের ভাষাটা শুনলেন, কার্যত ওই কাদেরকে নামতে বললেন এবং তিনি মতুয়াদেরও কিন্তু অপমান করলেন। এবং তিনি কাদেরকে নামার কথা বলছেন? যারা অবৈধ, যারা আমাদের দেশের লোক নয়। তো আমি এই সমস্ত শেকুদের মাকুদের বলবো যে মানবিকতার খাতিরে আপনাদের সম্পত্তি আমাদের মতন যারা পরিযায়ী শ্রমিক আছে, আমি একজন পরিযায়ী শ্রমিক, তাদের নামে লিখে দিন না। আপনাদের দমটা দেখে নিই। আর আপনাদের যদি হিম্মত থাকে, এবং তিনি একটা কথা বলেন 312 জন নাকি বিহারে এসআইআর থেকে নাম মানে অবৈধ নাম পাওয়া গেছে। আমার মনে হচ্ছিল নির্বাচন কমিশন ইনার কাছে এসে বলে গেছে যে মানিক ফকির বাবু 312 জনকে আমরা অবৈধ ভোটার পেয়েছি, তাই নামটা ইনার কানের কাছে এসে বলে গেছে। মানুষকে কীভাবে ভুল বোঝাচ্ছে বুঝতে পারছেন তো? তো এই সমস্ত মানুষদের হাতে মানে কি বলবো, সাবধান থাকা উচিত। তো এই সমস্ত মানুষ হচ্ছে সেই শেকু মাকু, বুঝতে পারছেন তো? তো এনাদেরকে আমি অনুরোধ করবো যে এইভাবে মিথ্যে কথা না প্রচার করে সত্যটা প্রচার করুন। আর আপনার যদি দম থাকে আপনারা এসআইআরটা আটকে দেখান, বা বিহারে যে ভুল হয়ে মানে এসআইআর হয়েছিল সেখানে যে 45 থেকে 50 লক্ষ নাম বাদ গেছে, একজনের নাম দেখান যে বৈধ ভোটার, তাহলে চ্যালেঞ্জ রইল। কিন্তু আপনারা করতে পারবেন না। আপনি কেন, আপনার সঙ্গে যাদের হয়ে আপনি কথা বলছেন, তৃণমূল হতে পারে, কংগ্রেস হতে পারে, সিপিআইএম হতে পারে, সমস্ত পার্টি মিলে একটি কাজ করুন না, এই এসআইআরটাকে পশ্চিমবঙ্গ থেকে বন্ধ করুন। আপনাদের দম দেখতে চাই, দম আছে আপনাদের? দম তো নেই। তাহলে কেন বারবার এই উল্টোপাল্টা কথা বলে মানুষকে খেপাচ্ছেন? আর যারা ইনাদের কথায় খেপে যাবেন তাদেরকে বলবো মূর্খামি করবেন না, এনাদের কিছু যায় আসবে না। যখন আপনারা আন্দোলন করতে নামবেন, গুলিটা খেলে আপনারা খাবেন, যে গুলি মারবে তারও কিছু হবে না, কিন্তু আপনাদের পরিবার পরিস্বজন হারা হবেন। কারণ এসআইআরকে কিন্তু আটকাতে পারছে না বা পারবে না। তো এই সমস্ত মূর্খ লোকেরা, আমি জানি না এনাকে কেন বুদ্ধিজীবী বলা হয়, ইনি মানবিকতার খাতিরে বলবো এরকম সর্বনাশ ডাকবেন না এবং ইনাদের কথায় কেউ রাস্তায় নামবেন না। আমি তো আবারও বলছি, আমি একজন পরিযায়ী শ্রমিক, এই মানিক ফকিরকে আমি বলছি যে আপনার যে সম্পত্তি আছে মানবিকতার খাতিরে আমাদের মতন যারা পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গের বাইরে কাজ করে তাদেরকে একটু ভাগ করে দিন না, লিখে দিন না মানবিকতার খাতিরে। কেন ওই বাইরে থেকে যারা আসে তাদেরকে নিয়ে এত প্রেম উতলে পড়ছে, আমি তো এখনও বুঝতে পারছি না বন্ধুরা। অবশ্যই বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, রাম রাম।